প্রাথমিক বিজ্ঞান অধ্যায় 5 পদার্থ শক্তি। হ্যাঁ, আমরা আজকে পদার্থ শক্তি পড়াবো। দেখো, শক্তি কোনো কিছু করার সামর্থ্য হলো শক্তি। কোনো কিছু করার সামর্থ্য হলো শক্তি। তারপর আমরা সকল কাজে শক্তি ব্যবহার করি। আমাদের চারপাশে শক্তি সমূহ শক্তি কি? পায়ে হেঁটে স্কুলে যেতে, সাইকেল চালাতে আমরা শক্তি ব্যবহার করি। খাবার রান্না বান্না করতে, কম্পিউটার চালাতে আমাদের শক্তির প্রয়োজন হয়। এই যে আমি যে কম্পিউটার চালাচ্ছি, আমার কি প্রয়োজন হচ্ছে? শক্তির প্রয়োজন হচ্ছে। শক্তি ব্যবহার করে গাড়ি চলে। শক্তি কোনো কিছু রূপ বা অবস্থান পরিবর্তন করতে পারে। শক্তির বিভিন্ন রূপ রয়েছে, যেমন বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি। হ্যাঁ, এবার দেখি বিদ্যুৎ শক্তি। বিদ্যুতের মাধ্যমে আমরা কি কি চালাই? বৈদ্যুতিক পাখা, বাতি, টেলিভিশন, ওয়াশিং মেশিন ইত্যাদি চালাতে আমাদের বিদ্যুৎ শক্তি ব্যবহার করা হয়। হ্যাঁ, যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কোথায় কোথায় ইউজ হয়? চলমান গাড়ির শক্তিকে যান্ত্রিক শক্তি বলে। যেটা যন্ত্রের মাধ্যমে চলে সেটা কি? যান্ত্রিক শক্তি। আলোক শক্তি, বিভিন্ন ধরনের আলো সৃষ্টি করতে সক্ষম যে শক্তি, সেটাকে আমরা আলোক শক্তি বলি। যেমন সূর্য আমাদের আলো দেয়, এই যে, তাহলে আলোক শক্তি কোনটি? সূর্য। বৈদ্যুতিক বাতি, মোমবাতি, এগুলো হচ্ছে কি? আলোক শক্তি। চলমান গাড়ি শক্তিকে যান্ত্রিক শক্তি। শব্দ শক্তি, আমরা গান শুনতে পাই। হ্যাঁ, বিভিন্ন ধরনের শব্দ হয় কোনো বস্তু। ম্যাম আপনি বলছিলেন, হ্যাঁ ম্যাম আপনি বলছিলেন না আমাদের তো 6 অধ্যায় পড়ার পর সিলেবাস দিবেন, তো সিলেবাসে কি অধ্যায় 7টা আছে? ম্যাম আপনি বলছিলেন না 6 অধ্যায় পড়ানোর পর সিলেবাস দিবেন, তো এই সিলেবাস মানে সিলেবাসে কি 7 অধ্যায়টা থাকবে? হ্যাঁ, আমি বলে দিব। আগে এটা দেখো, এই দেখো, শব্দ শক্তি। মানুষের শুনতে কি করে? শব্দ শক্তি সাহায্য করে। বস্তুর কম্পন থেকে শব্দের সৃষ্টি হয়। এটি বায়ু বা অন্য কিছুর ভিতর দিয়ে চলতে পারে। গান শুনতে আমরা কি শক্তি ব্যবহার করি? শব্দ শক্তি, তাই না? তাপ শক্তি, তাপ এক ধরনের শক্তি। তাপ শক্তি কোথা থেকে পাই? চুলার আগুন, বৈদ্যুতিক ইস্ত্রি থেকে আমরা তাপ শক্তি পাই। রাসায়নিক শক্তি, খাবার, জ্বালানি তেল, কয়লা ইত্যাদি রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। তাহলে রাসায়নিক শক্তি কিসে সঞ্চিত থাকে? খাবার, জ্বালানি তেল, কয়লা ইত্যাদিতে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। তারপর দেখো, শক্তির উৎস। নানাভাবে শক্তি ব্যবহৃত হয়। ম্যাম এর আগের ওটা একটু আরেকটা একটু দিবেন? ম্যাম ওরা এর আগের লাইনটা একটু আরেকটু দিবেন, আমি দাগাই নাই। খাবার, জ্বালানি তেল, কয়লা ইত্যাদিতে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। ম্যাম হইছে। তারপর দেখো, শক্তি আমরা নানাভাবে ব্যবহার করি। কখনো শক্তি আসে কয়লা, তেল, খাবার থেকে, কখনো আসছে বায়ু প্রবাহ বা পানির স্রোত থেকে, কখনো ব্যাটারি, জেনারেটর থেকে। বিভিন্ন কিছু থেকে আমরা কি পাই? শক্তি পাই। যেখানে যানবাহন চলছে, এটা যান্ত্রিক শক্তি। শক্তির রূপান্তর, শক্তি কিভাবে রূপান্তর হয় আমরা সেটা দেখবো। এক শক্তি থেকে কিভাবে আরেক শক্তিতে শক্তির রূপান্তর হয়। দেখো, শক্তির রূপান্তর এখানে আছে। শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির রূপের এই পরিবর্তন হলো শক্তির রূপান্তর। এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত
হতে পারে, এইটাকে বলে শক্তির রূপান্তর। সূর্য থেকে আমরা সৌরশক্তি পাই। সেই সৌরশক্তিটা আমরা কি করি, সেই সৌরশক্তিটা এই যে সৌর প্যানেলের মাধ্যমে সৌরশক্তিকে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করি। আমরা সৌর প্যানেল লাগালে ওখানে সূর্যের আলোটা পড়ে, ওখান থেকে আমাদের জন্য বিদ্যুৎ উৎপাদন হয়। তারপর সেটা কি ব্যাটারির মাধ্যমে সেই বিদ্যুৎটা জমা হওয়ার পরে আমরা সেটা দিয়ে ফ্যান, বৈদ্যুতিক পাখা, টেলিভিশন বিভিন্ন জিনিস চালাই। হ্যাঁ, তারপর দেখবো আমরা শক্তি বিভিন্ন উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। দেখতেছি এখন আবার শক্তিটা বিভিন্ন জায়গায় নাকি সঞ্চালিত হবে। তাহলে কিভাবে সঞ্চালিত হবে একটু দেখি। উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহ হলো তাপ সঞ্চালন। হ্যাঁ, তাপ পরিবহন, পরিচালন এবং বিকিরণ এই তিনটি উপায়ে সঞ্চালিত হয়। তাহলে তাপের সঞ্চালনের তিনটি প্রক্রিয়া, একটা হচ্ছে পরিবহন, পরিচালন, বিকিরণ। তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া। কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। আমরা যদি গরম পানির পাত্রে একটি ধাতব চামচ অগ্রভাগ ডুবাই, তবে খুব দ্রুতই চামচটির হাতল গরম হয়ে ওঠে। কারণ ম্যাম একটু নিচে নামান, দেখতেছি না লাইনগুলো, একটু নিচে নামান। লাইনগুলো দেখছো না? ম্যাম একটু নিচে নামান, তাহলে পুরোটা দেখা যাবে। হ্যাঁ, দেখো গরম পানির পাত্রে ধাতব চামচ যখন আমরা রাখবো তখন কি চামচের হাতলটা গরম হয়ে যাবে। কেন? গরম পানির তাপ চামচের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে চামচের গরম অংশ থেকে ঠান্ডা অংশে ছড়িয়েছে। মানে এটা নিচের দিকে যখন গরম থাকবে, এই গরম অংশ থেকে এটা ঠান্ডা অংশ উপরে গিয়ে ছড়িয়ে পড়ে, এটা পরিবহন করছে। হ্যাঁ, তাপটা পরিবহন হচ্ছে। সেটা পরিচলন। তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে তাপ পরিচালন পদ্ধতিতে সঞ্চালিত হয়। এবার দেখবো আমরা পরিচালন পদ্ধতিতে কি। যখন কোনো পানির পাত্রকে চুলায় গরম করি, তখন নিচের অংশের পানি প্রথমে গরম হয়ে উপরে উঠে আসে এবং পাত্রের উপরের অংশের পানির তাপমাত্রা কম থাকায় তা নিচে নেমে আসে, যা আবার গরম হয়ে উপরের দিকে উঠে আসে। এভাবে তাপ পাত্রের পানি সর্বত্রই ছড়িয়ে পড়ে। তাপটা কি হয়, এই আগুনের তাপটা পানি সর্বত্রই ছড়িয়ে পড়ে কি করে, পানিটা একটা কি বলে এই যে একটা উগলানি দেয়, তাই না? এভাবে করে ঢেউয়ের মতো একটা সৃষ্টি হয়, তাই না? এটা কি বলতেছে পরিচালন পদ্ধতি। বিকিরণ। দেখো, যে প্রক্রিয়ায় তাপ শক্তি কোনো মাধ্যম ছাড়া উৎস থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে তাকে বিকিরণ বলে। কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন, তরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে পরিচালন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়। তাহলে আমরা উপরে দেখলাম কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে পরিচালন। তরল পদার্থ দেখলাম যে যেটা গরম পানি দেখালো ছবিতে, সেটা হ্যাঁ, সেটা কি পরিচালন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হচ্ছে। এবার দেখছি বিকিরণ পদ্ধতিতে তাপ কঠিন, তরল এবং বায়বীয় মাধ্যম ছাড়া সঞ্চালিত হয়। যেটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। যখন আমরা আগুন জ্বালাবো, এই যে এই পাশে আমরা হাতটা দিলে তাহলে আমাদের ওখানে কি গরমটা পৌঁছাচ্ছে, এটা কি সব মাধ্যমে তাপটা ছড়িয়ে পড়ছে। এই কারণে পৃথিবী থেকে সূর্য লক্ষ লক্ষ কিলোমিটার দূরে হলেও আমরা সূর্যের তাপ পাই। আগুন কিংবা বৈদ্যুতিক বাতি থেকে এই প্রক্রিয়ায় তাপ পাওয়া যায়। আমরা বৈদ্যুতিক বাতিটা সবসময় জ্বালিয়ে রাখলে কিন্তু আমাদের ঘরটা গরম হয়। হ্যাঁ, তাপ পাওয়া যায়, সেই বৈদ্যুতিক বাতি থেকে তাপ পাওয়া যায়। আলোর সঞ্চালন। আলো শক্তির এমন একটি রূপ যা আমাদের দেখতে সাহায্য করে। আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়। কঠিন, তরল, বায়বীয় মাধ্যম ছাড়া আলো সঞ্চালিত হতে পারে। আলো কোনো মাধ্যম ছাড়াই সঞ্চালিত হয়, তাই না? আমরা সব জায়গায় কি আলো দেখতে পাই, ওখানে কোনো সঞ্চালনের কোনো প্রক্রিয়ার প্রয়োজন হয় না। চাঁদ, তারা, সূর্য থেকে আলো বিকিরণ প্রক্রিয়াতেই
পৃথিবীতে আসে। তাহলে কোন পদ্ধতিতে? চাঁদ, তারা, সূর্যের আলো পৃথিবীতে আসে বিকিরণ প্রক্রিয়ায় আসে। হ্যাঁ, চাঁদ, তারা, সূর্য থেকে আলো বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে। শক্তি সংরক্ষণ কেন জরুরি? শক্তি সংরক্ষণ আমরা কেন করব? তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাসের মতো বিকিরণ পদ্ধতি তো এটা একটু আবার দিবেন? আমার কানেকশন ডিস্টার্ব করছিল, তো লেখাগুলো ভেঙে ভেঙে আসছিল, বুঝতে পারিনি। এই যে এটা চাঁদ, তারা এবং সূর্য থেকে আলো বিকিরণ প্রক্রিয়াতে পৃথিবীতে আসে। দেখো আমাদের শক্তি সংরক্ষণ কেন জরুরি? তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাসের মতো অনবায়নযোগ্য শক্তির উপর আমরা বেশি নির্ভরশীল। তাহলে তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস এগুলো হলো অনবায়নযোগ্য শক্তি। এই শক্তির উৎস ব্যবহারের ফলে নিঃশেষ হলে তা আর সহজে তৈরি হয় না। যেটা শেষ হয়ে গেলে আর সহজে তৈরি হয় না, সেটা অনবায়নযোগ্য শক্তি। হ্যাঁ, শক্তির অপচয় পরিবেশের জন্য ক্ষতিকর। শক্তির যথাযথ ব্যবহার করে আমরা শক্তির অপচয় রোধ করব। তাহলে আমরা শক্তি সংরক্ষণ কিভাবে করব? আমরা যখন বৈদ্যুতিক বাতি জ্বালাবো, হ্যাঁ, যন্ত্রপাতি ব্যবহার করব, তখন সেটা ব্যবহারের পর কি করতে হবে? বন্ধ করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত সময় ধরে ফ্রিজের দরজা খোলা না রাখা, ফ্রিজের দরজা বন্ধ করে রাখা যদি ব্যবহারের পরে। তারপর হচ্ছে আমাদের বাতি না জ্বালিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করা। আমাদের দিনের বেলায় কি পর্দা সরিয়ে বাতি ব্যবহার না করে পর্দা সরিয়ে আলোর ব্যবস্থা করতে হবে। গাড়ির বদলে পায়ে হাঁটা, সাইকেল ব্যবহার করতে হবে। আমরা যদি গাড়িতে সবসময় উঠি তাহলে গাড়িতে কি শক্তি ব্যবহৃত হচ্ছে? যান্ত্রিক শক্তি, এটা যন্ত্রের মাধ্যমে চলছে। কিন্তু আমরা যদি হেঁটে যাই তাহলে আমাদের যন্ত্রটা আর লাগছে না। সেই ক্ষেত্রে আমাদের শক্তির অপচয় কমছে এবং শক্তি সংরক্ষিত হচ্ছে। এবার দেখবো আমরা এখানে খালি চোখে দেখা যায় না এমন সূক্ষ্ম কণা দিয়ে পদার্থ গঠিত হয়। তাহলে পদার্থ কাকে বলেন? খালি চোখে দেখা যায় না এমন সূক্ষ্ম কণা দিয়ে পদার্থ গঠিত। পদার্থের এই সূক্ষ্ম কণা হলো পরমাণু। তাহলে পরমাণু কাকে বলে? পদার্থের এই সূক্ষ্ম কণাই হলো পরমাণু। দুই বা ততোধিক পরমাণু গঠিত হয়ে অণু গঠন করে। দেখো এখানে পরমাণু কাকে বলে, অণু কাকে বলে, আর কি পদার্থ কাকে বলে, তাই না? পদার্থ হলো অসংখ্য অণু সমষ্টি। এটা দাগিয়ে ফেলো। এখানে অণু কাকে বলে, পরমাণু কাকে বলে, তারপরে তোমার পদার্থ কাকে বলে। এই যে এখানে ছবিতে দেখতে পাচ্ছি হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু, পানির অণু। ম্যাম ওইটা আর একটু দেন উপরেরটা, আমি একটা লাইন দেখাতে পারি নাই। ম্যাম দেখাইছি। পদার্থের অবস্থা, পদার্থের কয়টি অবস্থা? তিনটি অবস্থা। পদার্থ কঠিন, তরল না বায়বীয় অবস্থায় থাকবে তা পদার্থের অণুগুলো কিভাবে সাজানো তার উপর নির্ভর করে। এদের মধ্যে বন্ধন কেমন তার উপর। পানি একটি পদার্থ। পানির তিনটি অবস্থা রয়েছে। দেখো পানি একটি পদার্থ, পানির তিনটি অবস্থা রয়েছে। যেমন বরফ, পানি, জলীয় বাষ্প। হ্যাঁ, পানি ঠান্ডা করলে বরফ হয়, পানি যদি নরমালে রাখো তখন বরফ থেকে আবার পানি হয়। এরপরে পানিটা যখন গ্লাসের মধ্যে দেখো, গ্লাসের মধ্যে ঠান্ডা পানি রাখলে কি হয়? বিন্দু বিন্দু জল হয়, সেটা হচ্ছে জলীয় বাষ্প। পানি অসংখ্য পানির অণু দ্বারা গঠিত। এই অণুসমূহ সবসময় গতিশীল। কঠিন পদার্থ যেমন বরফে পানির অণুসমূহ খুব কাছাকাছি থাকে এবং তাদের বন্ধন অনেক দৃঢ় হয়। যখন বরফ হয় তখন কি ওদের অণুগুলো অনেক কাছাকাছি চলে আসে, অনেক দৃঢ় হয়। হ্যাঁ, তখন সেগুলো কি জমাট বেঁধে যায়। পদার্থ যেমন পানিতে পানির অণুসমূহ যথেষ্ট কাছাকাছি থাকলেও তাদের চলাচল করার জন্য কালকে ফান্তানছিস
অল্প কিছু খালি জায়গা থাকে। জলীয় বাষ্পে পানির অণুসমূহ একে অপর থেকে বেশ দূরে থাকে। জলীয় বাষ্প যখন হয়, হ্যাঁ, তখন কি হয়, একে অপর থেকে ওরা দূরে দূরে থাকে। এই যে দেখো ছবিতে দেখাচ্ছে, যখন কঠিন হয়, যখন বরফ হয়, তখন একটা একটা কাছাকাছি থাকে, তরলে একটু দূরে থাকে, বায়বীয়তে আরো বেশি দূরে থাকে। বায়বীয় পদার্থের অণুগুলোর মাঝে অনেক বেশি খালি জায়গা থাকে, ফলে অণুগুলো দ্রুত গতিতে সর্বক্ষণ স্বাধীনভাবে চলাচল করতে পারে। এটা হচ্ছে পদার্থের তিনটি অবস্থা। এরপরে তোমাদের সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন। হ্যাঁ, চ্যাপ্টারটা তাহলে কি শেষ?